ছোটবেলায় বেন হুরের নাম তো আপনারা সবাই শুনেছেন, কিন্তু সেই গল্পটা পুরোপুরি কতটা সুন্দর ছিল সেটা কি জানেন? নিজের ভাগ্য কতটা খারাপ হলে একজন মানুষ রাজাদের আসন থেকে একজন দাসে পরিণত হয়ে যায় এবং তারপর পরিশ্রম আর বিশ্বাস মানুষকে আবার কোথায় নিয়ে যেতে পারে, সেই অসাধারণ গল্পটাই হচ্ছে বেন হুরের গল্প। আমি বাজি ধরে বলতে পারি, এই মুভিটা দেখতে দেখতে কখন যে আপনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়বে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আর আপনার জন্য এই গল্পে একটা অসাধারণ শিক্ষা আছে। তাহলে চলুন দেখা শুরু করা যাক এই অসাধারণ গল্পটি। এই গল্পটা যখন যীশু খ্রিস্টের জন্ম হয়েছিল ঠিক তখনকার সময়ের। জেরুজালেমের পাশের একটি শহর ছিল বেথেলহাম। সেই শহরে তখন ইহুদিদের বসবাস ছিল, কিন্তু তখন সারা পৃথিবী রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। আর এই অঞ্চলটাকেও রোমান সম্রাট অগাস্টাস সিজার শাসন করত। কিন্তু তার শাসনামল এত জঘন্য ছিল যে এখানকার মানুষ করের বোঝা বহন করতে করতে নিঃশেষ হয়ে যাচ্ছিল। এই সময়ে বেথেলহামে এক কুমারী মাতার ঘরে জন্ম নিয়েছিল একটি পবিত্র শিশু, যিনি পরবর্তীতে মানুষের আলোকবর্তিকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। এখান থেকেই যীশু খ্রিস্ট তার পবিত্র বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিতে শুরু করেন। বেথেলহাম নগরের পাশে জুডিয়া শহরে তখন বেনহুর নামের একটি যুবক ছিল। বাবা মারা যাওয়ার পরে তার সমস্ত ব্যবসা এই বেনহুর দেখাশোনা করত। সে ছিল অত্যন্ত ধনী কিন্তু প্রকৃত একজন দয়ালু মানুষ। আপনজন বলতে তার একটি ছোট বোন ছিল আর ছিল তার মা। বেনহুর একদিন দেখতে পায় শহরে তার ছেলেবেলার বন্ধু মার্সেলো রোম থেকে ফিরে আসছে, কিন্তু সে এখন রোমান সম্রাটের পক্ষ থেকে একজন ট্রিবিউন হিসেবে এই এলাকায় এসেছে। নিজের শাসনভার বুঝে নেওয়ার পরে মার্সেলো তার বন্ধু বেনহুরকে তার সাথে দেখা করতে বলে। বেনহুর যখন তার সাথে দেখা করতে আসে তখন মার্সেলো তাকে জড়িয়ে ধরে, কারণ সেই ছোট থেকে তারা দুজন একসাথে বড় হয়েছে এবং একে অপরের তারা খুব কাছের বন্ধু। তারা একসাথে বর্ষা নিয়ে প্র্যাকটিস করে এবং দেখতে পায় তাদের দুজনের নিশানা ঠিক আগের মতোই আছে, কারণ ছোটবেলাতেও তারা এমনই খেলা খেলতো। তারা দুই বন্ধু মজা করা শেষে মার্সেলো বেনহুরকে বলে, আমি এখন জেরুজালেমে শাসক হয়ে এখানে ফিরে এসেছি, সুতরাং এই এলাকার জনগণের দায়িত্ব এখন আমার ওপর। আমি একজন রোমান হলেও তোমার সাথে আমার খুব ভালো বন্ধুত্ব। তুমি যেহেতু এখানকার একজন খুব ধনী ব্যক্তি, তাই তোমার কথা এই এলাকার জনগণ খুব ভালো বিশ্বাস করবে। তাই আমি আশা করি তুমি আমাকে এখন থেকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সাহায্য করবে এবং এখানে যারা রোমান সম্রাটের বিপক্ষে কথা বলে তাদের চিহ্নিত করতে সাহায্য করবে। কিন্তু বেনহুর তার নিজের লোকের সাথে বেইমানি করতে রাজি হয় না। তবে এখনকার মতো এই ব্যাপারে তাদের আর কোনো কথা হয় না। মার্সেলো ছোট থেকে বেনহুরের বাড়িতে বড় হয়েছে, এ কারণে বেনহুর মার্সেলোকে তার মায়ের সাথে দেখা করতে যেতে বলে। পরের দিন মার্সেলো বেনহুরের বাড়িতে তার মায়ের সাথে দেখা করতে যায়। সেখানে সে তার বোনকেও দেখতে পায়। ছোটবেলায় তারা একে অপরকে অনেক পছন্দ করত, আর এখন বড় হয়েও তারা একে অপরকে অনেক পছন্দ করে। মার্সেলোকে দেখে বেনহুরের মা অনেক খুশি হয়, কারণ সে মার্সেলোকে তার নিজের ছেলের মতোই ছোট থেকে মানুষ করেছে। মার্সেলো রোম থেকে বেনহুরের জন্য একটি গিফট নিয়ে এসেছিল। সে সেটা তাকে দিলে তার বোন অনেক খুশি হয়। তারা যখন খাবারের আয়োজন করছিল তখন মার্সেলো বেনহুরকে আবারও গতকালকে সেই কথাটা বলে যে এখানে জনগণের উপর শাসন করতে সে যেন তাকে সাহায্য করে। কিন্তু বেনহুর কোনোভাবেই তার কথায় রাজি হয় না। সে বলে, তুমি এখানে শাসনভার চালাও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি তোমার হয়ে আমার জনগণের উপর গোয়েন্দাগিরি করতে পারবো না এবং তাদের বিশ্বাস ভাঙতে পারবো না। এই কথা শুনে মার্সেলো অনেক রেগে যায়। সে তখন বেনহুরকে হয় তার পক্ষ অথবা জেরুজালেমের জনগণের পক্ষ নিতে বলে। কিন্তু বেনহুর ছিল একজন সৎ এবং সাহসী মানুষ, তাই সে তার নিজের কথায় অটল থাকে। মার্সেলো ভয়ঙ্কর রাগ করে এবং খাবার না খেয়ে এখান থেকে চলে যায়। বেনহুরের মা যখন জানতে পারে সে এখান থেকে চলে গেছে তখন সে এবং তার মেয়ে অনেক কষ্ট পায়, কারণ তারা তার জন্য খাবার আয়োজন করেছিল। ওই দিন বিকালে বেনহুরের একজন দাস দূরের একটি শহর থেকে বাণিজ্য করে তার সাথে দেখা করতে আসে। লোকটি তাকে জানায় তাদের ব্যবসা এবার অনেক ভালো হয়েছে এবং তারা প্রচুর টাকা লাভ করেছে। বেনহুর বরাবরের মতো লোকটির সাথে খুব ভালো ব্যবহার করে, কারণ সে ছিল খুবই ভালো এবং সৎ একজন মানুষ। এই দাস সিমনের একটি সুন্দরী যুবতী মেয়ে ছিল। ব্যবসায়ের আলাপ শেষে সিমন বেনহুরকে বলে সে তার মেয়ের জন্য একটা বিয়ে ঠিক করেছে, তাই যদি সে তাকে অনুমতি দেয় তাহলে সে ওই ছেলের সাথে তাকে বিয়ে দিবে। বেনহুর তার মেয়ে এস্টারকে সামনে নিয়ে আসতে বলে। যখন সিমনের মেয়ে এস্টার তার সামনে আসে তখন বেনহুর তাকে জিজ্ঞেস করে সে এই বিয়েতে রাজি আছে কিনা। মেয়েটি তাকে জানায় যেহেতু তার বাবা এই বিয়ে ঠিক করেছে তাই সে অবশ্যই এই বিয়েতে রাজি আছে, যদি তার মালিক তাকে অনুমতি দেয়। বেনহুর সিমনের মেয়ে এস্টারকে তার বিয়ের উপহার স্বরূপ তাকে মুক্তি দিয়ে দেয়, অর্থাৎ সে এখন থেকে আর তার দাস থাকবে না। এই কথা শুনে এস্টার এবং সিমন অনেক খুশি হয়। রাতের বেলা এস্টার বেনহুরকে ধন্যবাদ জানানোর জন্য তার বাসায় যায়। বেনহুর তাকে বলে, তুমি আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি, কারণ আমরা সমবয়সী ছিলাম। তবে যেহেতু তোমার এখন বিয়ে হয়ে যাবে তাই আমার কিছুটা খারাপ লাগছে। তুমি যদি অন্য কারো বাগদত্তা না হতে তাহলে আমি তোমাকে একটা চুমু দিয়ে শেষ বিদায় জানাতাম।
কিন্তু এস্টার তাকে অনুমতি দেয়। তাই বেনহুর তাকে একটি চুমু খায়। তখন এস্টার তার হাত থেকে একটি আংটি খুলে বেনহুরের হাতে দেয়। বেনহুর এই আংটিটা নিজের হাতে পরে রাখে এবং সে তাকে বলে, আমি যতদিন বিয়ে করব না ততদিন এই আংটিটা নিজের হাতেই পরে থাকবো। পরদিন সকালে জেরুজালেমে একজন রোমান মন্ত্রী আসার কথা ছিল। ওই মন্ত্রী বেনহুরের বাড়ির পাশ দিয়েই যাবে। এই কারণে সবাই যখন নিজেদের বাড়ির ছাদে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছিল, তখন সবার মতো বেনহুর এবং তার বোন ছাদে দাঁড়িয়ে তাদের দেখছিল। ওই মন্ত্রী যখন ঠিক তাদের পাশ দিয়ে যাচ্ছিল, তখন বেনহুরের বোনের হাতে লেগে একটি টাইলস নিচে খসে পড়ে যায়। তখন ওই মন্ত্রীর ঘোড়া ভয় পেয়ে গেলে লোকটি সেখান থেকে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কারণে সব সৈন্যরা তার বাড়ির ভিতরে আসে। তারা বেনহুর এবং তার বোন ও মাকে গ্রেপ্তার করে। এমন সময় সেখানে বেনহুরের বন্ধু ট্রিবিয়ন মার্সেলো আসে। বেনহুর তাকে বলে, এই ঘটনায় তাদের কোনো দোষ নেই, তারা ইচ্ছাকৃতভাবে বা মন্ত্রীকে মেরে ফেলার জন্য এমন কিছু করেনি। তবুও সে তাদের কোনো কথা শোনে না। তার সৈন্যরা বেনহুর এবং তার বোন ও তার মাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায়। মার্সেলো তখন ছাদের উপরে উঠে গিয়ে দেখে যে সত্যিই টাইলস খসে গিয়েছে কিনা। সে দেখতে পায় সত্যিই টাইলসগুলো অনেক পুরনো হওয়ার কারণে নড়বড়ে হয়ে গিয়েছিল। সে নিজে হাত দিতেও একটা টাইলস নিচে খসে পড়ে যায়। বেনহুরকে সোজা জেলের মধ্যে ভরা হয়, কিন্তু সেখানে সে সৈন্যদের সাথে মারামারি করে জেল থেকে পালাতে যায়। পালাতে পালাতে সে মার্সেলোর রুমে চলে আসে এবং সেখান থেকে সব সৈন্যদেরকে বেরিয়ে যেতে বলে। তার হাতে একটা বর্শা ছিল, এ কারণে ভয় পেয়ে সব সৈন্যরা সেখান থেকে পালিয়ে যায়। সে দরজা বন্ধ করলে বেনহুর তাকে বলে, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি আমার ছোটবেলার বন্ধু। আমি শুধুমাত্র আমার নিজের লোকদের বিরুদ্ধে গিয়ে তোমাকে উপকার করতে চাইনি। তুমি খুব ভালো করেই জানো আমি ইচ্ছাকৃতভাবে বা মন্ত্রীকে মেরে ফেলার জন্য টাইলস ফেলিনি। তাহলে আমার সাথে এমন ষড়যন্ত্র কেন করছো? এই বলে সে মার্সেলোর কাছে তার বোন এবং মাকে কোথায় রেখেছে জানতে চায়, কিন্তু সে কোনোভাবেই তাকে এই কথা বলে না। সৈন্যরা এসে বেনহুরকে গ্রেপ্তার করে। বেনহুর এখন জানে তার সাথে কি করা হবে, কারণ এখানে বন্দীদেরকে জাহাজের পাঠাতনের দাঁড় বাইবার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাকে এখন সেখানে পাঠিয়ে দেওয়া হবে। সে তার এক সময়ের বন্ধু মার্সেলোকে বলে, আমি একদিন ঠিকই এই জেরুজালেমে আবারও ফিরে আসব এবং তোমার উপরে আমার মা এবং বোনকে বন্দী করার প্রতিশোধ নেব। আর এরপর থেকে শুরু হয় বেনহুরের একটি নতুন জীবন। বেনহুরকে আরও অনেকগুলো কয়েদির সাথে শিকল পরিয়ে মরুভূমি দিয়ে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। এসব বন্দীদেরকে এখন মহাসাগরের বুকে রোমান যুদ্ধজাহাজে পাঠিয়ে দেওয়া হবে সেখানে দাঁড় টানার কাজ করার জন্য। বহুদূর পথ অতিক্রম করার কারণে এসব বন্দীরা তৃষ্ণায় এবং ক্ষুধায় প্রায় মরার মতো হয়ে গিয়েছিল। এমন সময় তাদেরকে একটা গ্রামে কূপের কাছে দাঁড় করানো হয়, কারণ এখানে সৈন্যরা পানি পান করবে। সব সৈন্যদের পানি খাওয়ানো হয়ে গেলে ওই গ্রামের মানুষ এসে বন্দীদেরকে পানি পান করাতে যায়, কিন্তু বেনহুরকে সৈন্যরা পানি খেতে দেয় না। এমন সময় সেখানে একজন পবিত্র পুরুষ আসেন যার নাম যীশু খ্রিস্ট। সে বেনহুরকে পানি পান করায়। তার এমন দয়া দেখে বেনহুর কিছুই বুঝতে পারে না যে মানুষটি নিজের জীবনের রিস্ক নিয়েও কেন তাকে পানি পান করালো। আসলে সে তো জানে না এই মানুষটি একজন মহান আল্লাহর প্রেরিত নবী। যাই হোক, এরপর দেখা যায় অন্য সবার মতো বেনহুর যুদ্ধ জাহাজের পাঠাতনে দাঁড় টানছে। এই জাহাজ বহরে আরিয়াস নামের একজন রোমান নতুন কমান্ডার এসেছে। কমান্ডার প্রথমে তার জাহাজের দাঁড় টানা সৈন্য সংখ্যা দেখতে চায়, কারণ এরাই মূলত যুদ্ধের প্রাণশক্তি হিসেবে কাজ করে। সেখানে আরিয়াস সবাইকে ঘুরে ঘুরে পরীক্ষা করে দেখছিল যে এদের মধ্যে কেউ দুর্বল কিংবা অসুস্থ আছে কিনা। থাকলে তাকে সেখান থেকে পরিবর্তন করে দেওয়া হচ্ছিল, কারণ কয়েকদিনের মধ্যেই তাদের উপরে একটি আক্রমণ আসার সম্ভাবনা আছে। সুতরাং যুদ্ধের জন্য তাদেরকে প্রস্তুত হতে হবে। এভাবে দেখতে দেখতে সে বেনহুরকে দেখতে পায়। বেনহুরের দৃঢ়তা দেখে সে তাকে জিজ্ঞেস করে এই জাহাজে সে কতদিন ধরে কাজ করে। বেনহুর জানায় এই জাহাজে সে মাত্র 18 দিন এসেছে, কিন্তু আগে আরও বিভিন্ন জাহাজে সে 3 বছর ধরে দাঁড় টানার কাজ করেছে। সুতরাং বুঝতেই পারছেন এই বন্দি জীবনের তার ইতোমধ্যেই 3 বছর পার হয়ে গেছে। তার চোখে এমন ঘৃণা দেখে আরিয়াস অনেক মজা পায়, কারণ এই ঘৃণাই তাকে শক্তি এবং সাহস যোগাবে। সবাইকে পরীক্ষা করা হয়ে গেলে সে এক জায়গায় বসে দাঁড় টানা পরীক্ষা করে দেখে এই জাহাজটা কত দ্রুত চলে। সে সবকিছু ভালোভাবে দেখে। এরপর সে যখন ঘুমিয়েছিল তখন তাকে ডাকার জন্য বেনহুরকে তার রুমে পাঠানো হয়। বেনহুর গিয়ে তাকে ডেকে দেয়, কিন্তু আরিয়াস ভয় পেয়ে দ্রুত উঠে পড়ে এবং সে তাকে জিজ্ঞেস করে, আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো তুমি আমাকে চাইলেই মেরে ফেলতে পারতে, কারণ এখানে কোনো পাহারাদার সৈন্য ছিল না। তুমি আমাকে মারলে না কেন? তখন বেনহুর তাকে জানায়, আমি এত সহজে মারা যেতে চাই না। তোমাকে মেরে ফেললে বাকি সৈন্যরা আমাকে মেরে ফেলতো, কারণ আমার এখান থেকে আবারও ফিরে যেতে হবে। এমন কথা শুনে আরিয়াস খুব মজা পায়। সে বলে, তুমি খুব ভালোভাবে জানো যে একবার এই বন্দি জীবনে আসে সে আর কখনো বেঁচে ফিরে যেতে পারে না। তবে তুমি কিভাবে এত দৃঢ়তার সাথে এই আশা মনের মধ্যে রেখে দিয়েছো? কিছুক্ষণ পর একজন সৈন্য এসে আরিয়াসকে জানায় দূরে শত্রুদের জাহাজ বহর দেখা গেছে, অর্থাৎ তারা আমাদের উপর আক্রমণ করেছে। এই কথা শুনে আরিয়াস সবাইকে যুদ্ধের জন্য
প্রস্তুত হতে বলে। যুদ্ধের প্রস্তুতি গ্রহণকালে দাঁড় টানা বন্দীদের শিকল দিয়ে বন্দী করা হয়, কারণ তা না হলে তারা পালিয়ে যেতে পারে। তবে আরিয়াস বেনহুরের পায়ে শিকল দিয়ে আটকাতে নিষেধ করে। সে এটা কেন করেছিল বেনহুর কিছুই বুঝতে পারে না। এরপরে শুরু হয় তুমুল যুদ্ধ। শত্রু জাহাজবহরের সাথে রোমান জাহাজবহরগুলো ভয়ঙ্কর যুদ্ধ করছিল, কিন্তু হঠাৎ করে দাঁড় টানা বন্দীদের মধ্যে থেকে একজন দেখতে পায় ঠিক তাদের জাহাজ সোজা উল্টো পথে শত্রুদের একটি জাহাজ আসছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই সেটা এখানে আঘাত করবে এবং তারা সবাই পানিতে ডুবে যাবে। এটা দেখে সব বন্দীরা পালিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তাদের পায়ে শিকল বাঁধা থাকায় কেউ সেখান থেকে পালিয়ে যেতে পারে না। তবে যেহেতু বেনহুরের পা আটকানো ছিল না, তাই সে সেখান থেকে পালিয়ে যেতে পারে। আর ইতোমধ্যেই ধাক্কার কারণে তাদের জাহাজে পানি ঢুকে যেতে শুরু করেছে। বেনহুর বাইরে এসে দেখতে পায় একটা সৈন্য আরিয়াসকে সমুদ্রে ফেলে দিয়েছে। এটা দেখে সে নিজেও সমুদ্রে ঝাঁপ দেয় এবং আরিয়াসকে টেনে নিয়ে একটা ভাসমান কাঠের উপরে উঠে বসায়। দূর থেকে তারা দুজনেই দেখতে পায় রোমান জাহাজটি পানির নিচে তলিয়ে গেল, আর সেই সাথে সেখানে থাকা সব মানুষ তলিয়ে গেল। এই দৃশ্য দেখে কমান্ডার আরিয়াস নিজেকে শেষ করে ফেলতে চায়, কারণ একজন কমান্ডার যুদ্ধের ময়দানে যখন নিজের সৈন্যবাহিনীকে ধ্বংস হয়ে যেতে দেখে, তখন তার আসলে বেঁচে থাকার কোনো ইচ্ছাই থাকে না। কিন্তু সে মারা যেতে চাইলেও বেনহুর তাকে বাঁচাতে চায়। সে কোনোভাবেই তাকে মরতে দিতে চায় না। তার কারণে কমান্ডার আরিয়াস মারা যেতে পারে না। বেনহুর তাকে অজ্ঞান করে ফেলে রাখে, আর এভাবেই তারা সমুদ্রে কয়েকদিন ধরে ভেসে থাকে। এরপর একদিন দূরে তারা দুজনেই একটি জাহাজ দেখতে পায়। বেনহুর বুঝতে পারে এটা আসলে শত্রুদের কোনো জাহাজ না, এটা রোমান জাহাজ। তারা দুজন যখন সেই জাহাজে পৌঁছায়, তখন সেখানে কমান্ডার আরিয়াসকে স্বাগত জানানো হয়। তখন তার অধস্তন একজন ক্যাপ্টেন আরিয়াসকে জানায় তারা এই যুদ্ধে জয়লাভ করেছে এবং তাদের 5টা জাহাজ এখনো ভালো আছে। এই খবর শুনে আরিয়াস অনেক অবাক হয়। সে ভেবেছিল তারা হয়তো যুদ্ধে পরাজিত হয়েছে, এ কারণে সে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিল। কিন্তু তার এখানে বেঁচে ফিরে আসার একমাত্র কৃতিত্ব বেনহুরের। এ কারণে সে বেনহুরকে অনেক পছন্দ করতে শুরু করে। যেহেতু আরিয়াসের নেতৃত্বে একটি বড় যুদ্ধে জয়লাভ করা সম্ভব হয়েছে, তাই এখন স্বয়ং রোমান সম্রাট অগাস্টাস সিজার আরিয়ানকে স্বাগত জানাতে একটা বড় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানে পুরো রোমান সাম্রাজ্যের মানুষের সামনে বেনহুর আরিয়াসের রথের পাশে চড়ে অগাস্টাস সিজারের সামনে হাজির হয়। সম্রাট অগাস্টাস সিজার আরিয়াসকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে এবং সেই সাথে তার পদোন্নতি দেয়। কিন্তু সে তার পাশে চড়ে আসা লোকটির ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে আরিয়াস তখন বলে, ওই ছেলেটি আমার জীবন বাঁচিয়েছে। এটা শুনে রাজা অগাস্টাস সিজার খুবই খুশি হয়। এরপরে নিজের এই পদোন্নতি সেলিব্রেট করার জন্য আরিয়াস একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং সেই অনুষ্ঠানে সে সবার সামনে ঘোষণা করে আজ থেকে বেনহুর তার সন্তান হিসেবে মর্যাদা পাবে। যেহেতু তার কোনো সন্তান ছিল না, তাই সে ঘোষণা করে তার সমস্ত সম্পদের মালিক হবে বেনহুর। এই বলে সে তার হাতে থাকা একটি আংটি তাকে উপহার দেয়। আর এইটা সামান্য কোনো আংটি না, এটাকে তখনকার সময়ে সিলমোহর বলা হতো। এই সিলমোহরের অর্থ আরিয়াসের সমস্ত ক্ষমতা এবং মর্যাদার প্রতীক এখন থেকে বেনহুর, এবং এই সিলমোহরের ক্ষমতায় সে এখন রোমান সাম্রাজ্যে যা খুশি তাই করতে পারবে। এমন অভূতপূর্ব সম্মান পেয়ে বেনহুর খুবই খুশি হয়। সে পরবর্তীতে তার বাবাকে বলে এখন তাকে তার মা এবং বোনকে খুঁজতে যেতে হবে, এজন্য সে সেখান থেকে চলে যেতে চায়। তবে আরিয়াস তাকে বাধা দেয় না। তার অনুমতি পেয়ে বেনহুর তার জন্মভূমি অর্থাৎ জেরুজালেমের দিকে যাত্রা শুরু করে। যাত্রাপথে সে একটি মরুদ্যানে বিশ্রাম নেওয়ার জন্য থামে। সে দেখতে পায় এখানে একজন আরব বণিক নিজের বহর নিয়ে বিশ্রাম নেওয়ার জন্য থেমেছে। আরব বণিক তাকে দেখে তার কাছে এগিয়ে আসে এবং তার সাথে পরিচিত হয়। কিছুক্ষণ পর দেখা যায় ওই আরব বণিকের একটি সার্কাসের বহর ছিল। বিভিন্ন শহরে সে তার ঘোড়ায় টানা রথে প্রতিযোগিতা করত। বেনহুর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই রথ চালানো প্র্যাকটিস করা দেখছিল। তারপর যখন সেই গাড়ি থামে, তখন বেনহুর ওই রথের মালিককে বলে তোমার একটা ঘোড়া কিছুটা দুর্বল আছে, আর 2টা ঘোড়া খুবই শক্তিশালী। তুমি চাইলে এদের কম্বিনেশনে একটি দারুণ রথ বানাতে পারো এবং সেটা পৃথিবীর সেরা রথ হতে পারে। এই কথা শুনে ওই রথের মালিক আরব বণিক খুবই অবাক হয়, কারণ একজন দক্ষ মানুষ না হলে এই ব্যাপারে ধারণা করা খুবই কঠিন। আরব শেখ বেনহুরের এই দক্ষতা দেখে তাকে জিজ্ঞেস করে সে এর আগে কি কাজ করত। তখন বেনহুর তাকে জানায় সে রোমান সার্কাস স্টেডিয়াম কলোসিয়ামে অনুষ্ঠিত রথ প্রতিযোগিতায় পরপর 3বার চ্যাম্পিয়ন হয়েছে। এটা শুনে আরব শেখ খুবই খুশি হয়, কারণ ওই সময়ে পৃথিবীতে খেলাধুলা এবং প্রতিযোগিতার জন্য রোমের কলোসিয়াম খুবই বিখ্যাত ছিল। এজন্য আরব শেখ তাকে তার তাঁবুতে রাতের খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। আরব শেখের দাওয়াত পেয়ে বেনহুর তার তাঁবুতে খাবার খাওয়ার জন্য যায় এবং সেখানে তারা দুজন অনেক গল্প করে। আরব শেখ তার ঘোড়াগুলো এখানে নিয়ে এসে বেনহুরকে দেখায়। যেহেতু গল্পের মাধ্যমে আরব শেখ জানতে পেরেছে বেনহুর জেরুজালেমে যাচ্ছে, এ কারণে সে তাকে জানায় জেরুজালেমে অনুষ্ঠিত হতে যাওয়া প্রতিযোগিতায় সে যদি তার রথের ড্রাইভার হতো তাহলে সে খুবই খুশি হতো, কারণ সে যেভাবেই হোক রোমানদেরকে পরাজিত করতে চায়। কিন্তু প্রথমে বেনহুর তার এই কথায় রাজি হয় না,
কিন্তু সে পরবর্তীতে যখন জানতে পারে জেরুজালেমে তার অন্যতম প্রতিযোগী হবে তারই শত্রু এবং একসময়ের বন্ধু মার্সেলো, তখন সে আরব শেখের রথের ড্রাইভার হতে রাজি হয়ে যায়। আরব শেখের সাথে এই ডিল করার পরে বেনহুর আবারও তার নিজ জন্মভূমির উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সে কয়েকদিনের মধ্যেই তার গ্রামে পৌঁছে যায়। প্রথমে সে তার বাড়িতে গিয়ে ওঠে, কিন্তু সে দেখতে পায় বাড়িটা আগের জৌলুসতা হারিয়েছে আর এটা এখন একটা জঙ্গলে পরিণত হয়েছে। এটা দেখে তার মন খারাপ হয়, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় একটা মেয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে। তার কাছে গিয়ে সে দেখতে পায় এটা অন্য কোনো মেয়ে না, বরং তারই প্রিয়তমা এস্টার। এস্টারকে দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং সে এখনো এখানে কি করছে এটা জিজ্ঞেস করে। এস্টার তাকে জানায় তাকে যখন গ্রেপ্তার করা হলো তখন সে এবং তার বাবা তাদেরকে অনেক খুঁজেছে, কিন্তু রোমান সৈন্যরা তার বাবাকে খুবই নির্যাতন করেছে। তাই সে আর বিয়ে করতে অন্য শহরে ফিরে যায়নি, সে এখানেই থেকে গিয়েছে। কিন্তু বেনহুর যখন এস্টারের কাছে তার মা এবং বোনের ব্যাপারে জিজ্ঞেস করে তখন এস্টার তাকে কিছুই বলতে পারে না, কারণ সে তাদের সম্পর্কে নাকি আর কিছুই জানে না। কিছুক্ষণ পর সেখানে এস্টারের বাবা সিমন আসে। তাকে দেখে বেনহুর তাকে জড়িয়ে ধরে এবং অনেক কান্না করে। তারপর সে তাদেরকে বিদায় জানিয়ে রোমান সেনা এবং শত্রু মার্সেলোর কাছে যায়। তাকে দেখে মার্সেলো যেন আকাশ ভেঙে পড়ে, কারণ সে কোনোভাবেই বুঝতে পারে না সেই জাহাজের বন্দি থেকে সে কিভাবে বেঁচে ফিরে এসেছে। কারণ সে খুব ভালোভাবেই জানতো একবার যে ওখানে যায় সে আর কখনো বেঁচে ফিরে আসে না। এবার বেনহুর তাকে বেঁচে ফেরার গল্পটা জানায় এবং সে যে এখন খুব ক্ষমতাবান সেটাও তাকে বলে। তার বাবা আরিয়াসের সিলমোহর তাকে দেখিয়ে সে বলে একদিনের মধ্যে সে যেন তার মা এবং বোনকে হাজির করে, না হলে তার কপালে অনেক কষ্ট আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর এই কথা শুনে মার্সেলো খুবই চিন্তায় পড়ে যায়। সে তার একজন সৈন্যকে তার মা এবং বোনকে ছাড়িয়ে নিয়ে আসার জন্য খবর দেয়, কিন্তু তাদের তো বহু বছর আগে একটি ভয়ঙ্কর জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল। জেলার কয়েকজন সৈন্য সাথে নিয়ে সেই জেলের মধ্যে যায়। এই অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে মানুষ বেঁচে থাকে কি করে সেটাই ওই সৈন্যরা বুঝতে পারে না। জেলার যখন রুমের দরজা খুলে ভেতরে ঢোকে তখন সে দেখতে পায় সেখানে কোনো মানুষ নেই, শুধুমাত্র তাদের কাপড় চোপড় পরে আছে। এদিকে দেখা যায় এস্টার তার বাড়িতে দুজন কুষ্ঠরোগী মহিলাকে খুঁজে পেয়েছে। কাছে এসে সে দেখতে পায় এরা দুজন হচ্ছে বেনহুরের মা এবং বোন, কিন্তু তারা এখন ভয়ঙ্কর কুষ্ঠরোগে আক্রান্ত। এটা যে সময়ের গল্প, সে সময় কুষ্ঠরোগে মানুষ মরে যেত, আর এই রোগীদের সমাজ থেকে বহু দূরে রেখে আসা হতো, যেন তাদের কারণে অন্য মানুষরা আক্রান্ত না হয়। তাদেরকে দেখে সবাই ভয়ঙ্কর ঘৃণা করত এবং দূরে পালিয়ে যেত। কিন্তু এস্টার তাদের কাছে এসে তাদেরকে আপন করে নেয়। বেনহুরের মা তখন তাকে বেনহুরের ব্যাপারে জিজ্ঞেস করে যে সে আসলে এখনো বেঁচে আছে কিনা। এস্টার তার সম্পর্কে সব খবর তাদেরকে দেয়, কিন্তু বেনহুরের মা এস্টারকে বলে সে যেন কোনোভাবেই বেনহুরকে জানতে না দেয় যে তারা এখনো বেঁচে আছে। এদিকে আরব শেখ সোজা রোমান সৈন্য মার্সেলোর কাছে আসে, কারণ পরবর্তী রথ প্রতিযোগিতায় মার্সেলো খুব ভালো একজন ড্রাইভার এবং সে প্রতি বছর এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। আরব শেখ যেহেতু প্রতি বছর এখানে রথ নিয়ে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাই মার্সেলো তাকে খুব ভালোভাবেই চেনে। আরব শেখ মার্সেলোকে বেটিং এর জন্য আমন্ত্রণ জানায়। যেহেতু প্রতিযোগিতায় তারা নিজেদের রথের মধ্যে বাজি ধরত, তাই এবারও তাদের উচিত রথ প্রতিযোগিতায় বাজি ধরা। প্রথমে মার্সেলোর একজন সৈন্য জানায় তারা প্রতি 1000-এর বিপরীতে 2000 দিনার দিতে পারবে, কিন্তু আরব শেখ তাকে জানায় সে প্রতি 1000 দিনারের পরিবর্তে 4000 দিনার দিতে চায় এবং সে নিজের পক্ষে 50,000 দিনার বাজি ধরতে চায়। এই বেটিংয়ে মার্সেলো রাজি হয়ে যায়, কারণ সে জানে নিশ্চিতভাবে সেই এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করতে চলেছে। কিন্তু সে যখন জানতে পারে এবার আরব শেখের রথ চালাবে তারই বন্ধু এবং বর্তমানে তার শত্রু বেনহুর, এই কথা জানতে পেরে সে কিছুটা চমকে যায়। কিন্তু যেহেতু সে একজন রোমান, তাই অবশ্যই এই প্রতিযোগিতায় একজন ইহুদির বিপরীতে তাকে জিততে হবে। আরব শেখ এবং বেনহুর তাদের ঘোড়াগুলো যত্ন নিতে শুরু করে, কারণ আগামীকাল সেই রথ প্রতিযোগিতার দিন। বেনহুরের ঘোড়াগুলো ছিল চমৎকার এবং দুর্দান্ত, তাই বেনহুর অনেক আশাবাদী ছিল অবশ্যই তারা প্রতিযোগিতায় জয়লাভ করতে চলেছে। এর পরের দিন চলে আসে সেই প্রতিযোগিতার সময়। এখানে আজকে মোট 6টি রথ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় এবং সবার শেষে মার্সেলো তার রথ নিয়ে হাজির হয়, কিন্তু বেনহুর দেখতে পায় সে তার চাকায় একটি ধারালো অস্ত্র বহন করছে। সুতরাং সে বুঝতে পারে তার রথের চাকার পাশে যেই যাবে সেই মারা যাবে। যাই হোক, অনুষ্ঠানের শুরুতে সব রথগুলোকে এক এক করে শান্তভাবে ঘোরানো হয়। তারপরে রোমান মন্ত্রী এসে একটি সংক্ষিপ্ত ঘোষণা দেন এবং তিনি প্রতিযোগিতা শুরু করে দেন। প্রথম দিকে মার্সেলো খুব ভালো অবস্থানে ছিল এবং বেনহুর প্রায় শেষের দিকে ছিল।
মার্সেলোর রথের পাশে যে রথ আসছিল সেটার চাকা ভেঙে তারা মাটিতে ঘোড়াসহ আছড়ে পড়ছিল। কিছু কিছু রথ চালক সেখানেই মারা যায়। এভাবে খুব অল্প কয়েকজন রথ চালক সার্ভাইভ করতে পারে। এবার মূল প্রতিযোগিতা শুরু হয় বেনহুর আর মার্সেলোর সাথে। বেনহুরের রথ যখন মার্সেলোর সমপর্যায়ে চলছিল তখন সে তার রথটাকে খুব কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যাতে ওই অস্ত্রের আঘাতে বেনহুরের রথ ভেঙে পড়ে যায়। এইভাবে যখন আর মাত্র 2 পাক ঘোড়া বাকি আছে ঠিক তখন মার্সেলো তার হাতে থাকা চাবুক দিয়ে বেনহুরকে মারতে শুরু করে, কিন্তু বেনহুর সেটা নিজের হাতে পেঁচিয়ে উল্টো মার্সেলোকে বিপদে ফেলে দেয়। মার্সেলোর রথের চাকা ভেঙে মার্সেলো নিচে পড়ে যায় এবং সে অন্য রথগুলোর ঘোড়ার পায়ের তলায় পিষ্ট হয়ে যায়। আর অনেক কষ্ট শেষে বেনহুর এই প্রতিযোগিতায় জয়লাভ করে। এদিকে মার্সেলোকে সৈন্যরা ভয়ঙ্কর আহত অবস্থায় এখান থেকে সরিয়ে নিয়ে চলে যায়। রোমান মন্ত্রী বেনহুরকে তার পুরস্কার স্বরূপ একটি মুকুট পরিয়ে দেন। এদিকে মার্সেলোর অবস্থা খুব ভয়ঙ্কর ছিল, সে প্রায় মরতে যাচ্ছিল, কিন্তু এখনই তার অপারেশন করতে হবে। তবে সে বেনহুরের সাথে দেখা না করে অপারেশন করতে যেতে চায় না। অবশেষে বেনহুর তার সাথে দেখা করতে আসে এবং সে তাকে বলে, তুমি কখনোই আমার শত্রু ছিলে না, বরং আমি প্রথম থেকেই তোমাকে বন্ধুরূপে দেখে আসছিলাম। কিন্তু তারপরে মার্সেলো তাকে ঘৃণা ভরে অনেক কিছু কথা বলে। বেনহুর মার্সেলোর কাছে জিজ্ঞেস করে সে তার মা এবং বোনকে কোথায় আটকে রেখেছে। তখন মার্সেলো তাকে ঘৃণা ভরে বলে, আমি এমন জায়গায় তোমার মা এবং বোনকে পাঠিয়েছি যে তারা এখনো বেঁচে আছে, কিন্তু তুমি তাদের কাছে চাইলেও যেতে পারবে না। তারা এখন ভ্যালি অব দ্য ডেথ নামক একটি জায়গায় আছে, আর সেখানে দেশের সব কুষ্ঠরোগীকে রাখা হয়েছে এবং তারা এখন নিজেরাও কুষ্ঠরোগে আক্রান্ত। এই কথা শুনে মার্সেলো খুব ভয় পেয়ে যায়, কারণ সে এটার ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে খুব ভালোভাবেই জানে। এই কথা বলার পর কিছুক্ষণের মধ্যে মার্সেলো তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বেনহুর এখন জানতে পারে তার মা এবং বোন কোথায় আছে, সুতরাং সে ভ্যালি অব দ্য ডেথে গিয়ে দেখতে পায় সেখানে মানুষের ভয়ঙ্কর অবস্থা। সবাই তাদের মুখ ঢেকে রেখেছে, কারণ তাদের মুখে এখন বিভৎস ক্ষতের দাগ আছে। সেখানে সে তার মা এবং বোনকে খুঁজে বেড়ায়, কিন্তু হঠাৎ করে সে সেখানে এস্টারকে দেখতে পায়। আসলে এস্টার লুকিয়ে লুকিয়ে প্রতিদিনই বেনহুরের মা এবং বোনকে খাবার দিতে আসতো, কিন্তু এস্টার তাকে কখনোই এই কথা বলেনি। এস্টার তাকে অনুরোধ করে সে যেন তার মা এবং বোনের সামনে না যায়, কারণ তারা তাকে দেখলে খুবই কষ্ট পাবে, এবং এই কারণে বেনহুর একটি পাহাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে থাকে। তারপর বেনহুরের মা এবং বোন সেখান থেকে খাবার নিয়ে চলে গেলে সে বেরিয়ে আসে। সে যেভাবেই হোক তার মা এবং বোনের কাছে যেতে চায়, কিন্তু এস্টার তাকে নিষেধ করে, কারণ সে সেখানে গেলে নিজেও আক্রান্ত হয়ে যেতে পারে। সে বাধ্য হয়ে আবার বাড়িতে ফিরতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় একটা পাহাড়ে সব মানুষ একত্রিত হচ্ছে। সে জানতে পারে এখানে আজকে যীশু খ্রিস্ট মানুষের উদ্দেশ্যে তার পবিত্র বাণী শোনাবে। সব মানুষ তার পবিত্র বাণী শোনার জন্য ওই পাহাড়ে একত্রিত হয়, কিন্তু সে তার কাছে যায় না। সে দূর থেকে শুধুমাত্র তাকে দেখে, তবে এখান থেকে সে যীশু খ্রিস্টের মুখ ভালোভাবে দেখতে পায় না। একদিন বেনহুর এবং স্টার তার বাড়িতে বসে গল্প করছিল। ঠিক তখন বেনহুর তার মা এবং বোনের সাথে দেখা করতে যেতে চায়। স্টার তাকে অনেক থামানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না। বেনহুর সেই ভ্যালি অব দ্য ডেথে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তার মা এবং বোনের সাথে দেখা করে। নিজের মা এবং বোনের এমন ভয়ঙ্কর পরিণতি দেখে বেনহুর খুবই কষ্ট পায়। এরপর সে তার মা এবং বোনকে কাঁধে করে মানুষের মাঝে নিয়ে আসে। এরপর সে জানতে পারে আজকে নাকি যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হবে। তাকে ক্রুশবিদ্ধ করার জন্য ক্রুশ শহ টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তাকে দেখার জন্য বেনহুর তার মা এবং বোনকে নিয়ে এস্টারের সাথে সেখানে আসে, কিন্তু দুজন কুষ্ঠরোগীকে দেখে সব মানুষ তাদের কাছ থেকে পালিয়ে যায়। এরপর যখন যীশু খ্রিস্ট তাদের পাশ দিয়ে যাচ্ছিল তখন বেনহুর তার মুখ দেখতে পায়, আর সে তাকে সাথে সাথে চিনে ফেলেছিল, কারণ এই লোকটাই একদিন নিজের জীবন বাজি রেখে সে তাকে পানি পান করিয়েছিল। এই ঘটনা মনে পড়তেই সে তার মা এবং বোনকে এক জায়গায় রেখে যীশু খ্রিস্টকে পানি পান করানোর জন্য এগিয়ে যায়, কিন্তু গার্ডরা তাকে লাথি দিয়ে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারা যীশু খ্রিস্টকে পানি খেতে দেয় না। তারা তাকে নিয়ে চলে গেলে বেনহুর তার সাথে চলে যায়, আর এদিকে এস্টার বেনহুরের মা এবং বোনকে নিয়ে একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। এরপর যখন যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয় তখন এস্টার দেখতে পায় হঠাৎ করে চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। দিনের বেলায় এমন অন্ধকার ঘনিয়ে আসার কারণে তারা বুঝতে পারে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছে। এরপরে হঠাৎ করে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়, আর এই ঝড় বৃষ্টি শেষ হলে এস্টার এবং বেনহুরের মা খেয়াল করে তাদের শরীরের সমস্ত কুষ্ঠরোগ শেষ হয়ে গেছে এবং তারা ভালো মানুষ হয়ে গেছে। এটা দেখে তারা বুঝতে পারে পৃথিবীর সমস্ত পাপ ধুয়ে মুছে এই পানির সাথে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, এই গল্পটা এভাবেই শেষ হয়ে যায়।